নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশন। আজকে যে আমার একটা স্পষ্ট প্রশ্ন হচ্ছে, যে নিয়মগুলো পশ্চিমবঙ্গে নির্যাতন কমিশন আমাদেরকে দিচ্ছে সেই নিয়মগুলো কি আর 11টা রাজ্যে প্রযোজ্য? উত্তরপ্রদেশে কি এই নিয়ম প্রযোজ্য হয়েছে যে 6টার ওপরে বাচ্চা হলে পরে তাকে আসতে হবে? এই নিয়ম প্রযোজ্য হলে সবার আগে আমরা দেখতাম যোগী আদিত্যনাথের পরিবারকে লাইনে দাঁড়াতে এসআইআরের হিয়ারিংয়ে। গুজরাটেও এসআইআর চলছে। নরেন্দ্র মোদীদের পরিবারও কিন্তু 6জন ভাই বোন, তারা কি ডাক পেয়েছে? তাদেরকে তো আমরা এসআইআরের হিয়ারিংয়ে দেখছি না। এই নিয়মগুলো কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনের কাছে নেই। দেখলাম যে আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা গ্রাহ্য হবে না, কিন্তু গতকাল আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে বলা হলো যে অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে। এইভাবে যে নির্বাচন কমিশন হাইকোর্টে থাকতে হবে। দেখুন, নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশন। আজকে যে আমার একটা স্পষ্ট প্রশ্ন হচ্ছে, যে নিয়মগুলো পশ্চিমবঙ্গে নির্যাতন কমিশন আমাদেরকে দিচ্ছে সেই নিয়মগুলো কি আর 11টা রাজ্যে প্রযোজ্য? উত্তরপ্রদেশে কি এই নিয়ম প্রযোজ্য হয়েছে যে 6টার ওপরে বাচ্চা হলে পরে তাকে আসতে হবে? এই নিয়ম প্রযোজ্য হলে সবার আগে আমরা দেখতাম যোগী আদিত্যনাথের পরিবারকে লাইনে দাঁড়াতে এসআইআরের হিয়ারিংয়ে। গুজরাটেও এসআইআর চলছে। নরেন্দ্র মোদীদের পরিবারও কিন্তু 6জন ভাই বোন, তারা কি ডাক পেয়েছে? তাদেরকে তো আমরা এসআইআরের হিয়ারিংয়ে দেখছি না। এই নিয়মগুলো কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনের কাছে নেই। আজকে সুপ্রিম কোর্টের যে রায় এসছে এটা প্রত্যাশিত। এটা না হলেই মানুষের মধ্যে প্রশ্ন জাগত যে অ্যাডমিট কার্ডের ভিত্তিতে আজকে যারা সুপ্রিম কোর্টের জাজ তারাও যখন ফর্ম ফিল আপ করেছে, তারাও তো এই ডকুমেন্টগুলো দিয়েই ফর্ম ফিল আপ করেছে। ইলেকশন কমিশনারের আইএএস অফিসার যারা পশ্চিমবঙ্গ থেকে আইএএস অফিসার হয়েছে, তারাও তো এই ডকুমেন্টেশনসগুলো দিয়েই হয়েছে। আজকে প্রতিদিন নতুন নতুন করে নিয়ম এনে শুধুমাত্র মানুষকে হেনস্থা করা, হয়রানি করা এবং পেছনের দরজা দিয়ে বিজেপিকে ফর্ম 6 আর ফর্ম 7 দিয়ে তাদের ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া আর আমাদের ন্যায্য ভোটার বাতিল করার এই যে খেলাটা চলছে, এই খেলাটা এখন সবাই বুঝে গেছে। এবং সুপ্রিম কোর্ট যথার্থ রায় দিয়েছে যে অ্যাডমিট কার্ড কেন তুমি নেবে না, কোনো যুক্তি নেই, তাদের কোনো যুক্তি নেই। এমনকি সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরেও আজকে তারা বলছে আমাদের কাছে এখনও সার্কুলার আসেনি। তোমাদের কাছে যখন সার্কুলার আসেনি তোমরা কাজটা বন্ধ রাখো, যখন তোমার কাছে সার্কুলার তখন তুমি চালু করবে। কিন্তু সুপ্রিম কোর্টের একবার কোনো নির্দেশ দেওয়ার পরেও তুমি যদি এই কাজ করো তো কন্টেম্পট অফ কোর্ট খাবে। এবারে আশা করি যেটা পরের হিয়ারিংয়েই খাবে। দাদা, আমরা দেখেছিলাম যে এসআইআর শুরুর পূর্বে বারবার করে বলা হয়েছিল বিজেপি শুভেন্দু অধিকারী দাদা সুকান্ত বলেন কোনোভাবে হিন্দুদের কারোর নাম বাদ যাবে না, কিন্তু বাস্তব চিত্রটা পুরো অন্যরকম। আমরা দেখছি লাইনে মতুয়াদের ভিড়, কি বলবেন? তো হতেই হবে, এটাই তো হবে, এটাই তো প্রত্যাশিত ছিল। তার কারণ হলো যে মূলত যে আমাদের উদ্বাস্তু সমাজ, যে উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে এখানে এসেছে, আমারও পূর্বপুরুষ বাংলাদেশে ছিল, ঢাকায় বাড়ি, আমাদের আদি বাড়ি। হিন্দু বাঙালিরাই তো বেশি সংখ্যক এখানে এসেছে, মুসলমান বাঙালিরা তো ওই দিকে গেছে, হিন্দু বাঙালিরা তো এদিকে এসছে। তারাই উদ্বাস্তু হবে, তাদেরই টাকা হবে, তাদেরই নাম বেশি কাটা যাবে। এটা হচ্ছে খুব একটা সরল, একটা বাচ্চাও এই যুক্তিটা বুঝবে যে যদি আমাদের হিন্দু এদিকে আসে আর মুসলমান ওদিকে যায় তাহলে পরে কার সমস্যা বাড়বে? হিন্দুদেরই বাড়বে, সেটাই দেখা যাচ্ছে। এটা প্রত্যাশিত ছিল, আমরা সবাই জানতাম, সেটাই দেখা যাচ্ছে। আমরা যখন 58 লক্ষ নামের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ হিন্দু, এসআইআরের হিয়ারিংয়ে যাদের ডাক পাচ্ছে তারাও হিন্দু। দাদা, আমরা দেখুন যে একদম উত্তপ্ত মুর্শিদাবাদ বেলডাঙ্গা নিয়ে, এবং সেই বেলডাঙ্গা নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ, বললেন যে মুর্শিদাবাদ ম্যাপের মধ্যেই নেই, তাই এরকম হচ্ছে বেলডাঙ্গা। কি বলবেন? বিজেপির কাছে পশ্চিমবঙ্গটাই ম্যাপের মধ্যে নেই। বিজেপি, আপনি দেখবেন বিজেপির লোকেরা পশ্চিমবঙ্গের ব্যাপারে যখনই মুখ খোলে তখনই অত্যন্ত কদর্য দুর্গন্ধ কথাবার্তা বেরিয়ে আসে। তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শোনেনি, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যায় বলে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গটাই তাদের কাছে একটা হচ্ছে অদ্ভুত প্রাণী, যার ব্যাপারে ওরা কিছু জানে না, একটা বাইরের বিষয়, ঠিক আছে? তো
তাদের কাছে ম্যাপে না থাকাটাই প্রত্যাশিত। আমরা কেউ তাদের কাছে অস্তিত্ব নেই। তারা তো বলেইছে, পশ্চিমবঙ্গে বলেছে না, রোহিঙ্গা কা সরকার। রাখাইন কোথায়? আর কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গ? রাখাইনের লোকেরা নাকি, মায়ানমারের রাখাইনের লোকেরা পশ্চিমবঙ্গ চালাচ্ছে, এবং চালাচ্ছে কার সরকারে? না, নরেন্দ্র মোদীর সরকারের সময়। 2014-র আগে বিজেপির যতগুলো সরকার ছিল, বা বিজেপি আগে অটল বিহারী বাজপেয়ী ছিল, তাছাড়া বিজেপি পার্টির কোনো স্টেটমেন্ট, প্রেস বিজ্ঞপ্তি কোথাও দেখবেন না রোহিঙ্গার প্রশ্ন রেখা। রোহিঙ্গার কথাটা উঠেইছে হচ্ছে নরেন্দ্র মোদীর শাসন। তার মানে রাখাইনের লোকজনেরা এখানকার লোকেদেরকে কন্ট্রোল করছে। তোরা জানেই না, ওদের কোনো বোধই নেই। আজকে যে লোকটি বলেছে যে রোহিঙ্গা কা সরকার, গিরিরাজ সিং, যে বিহারের লোক, বিহার থেকে নির্বাচিত হয়েছে, গিরিরাজ সিংয়ের ওখানে বিজেপি শাসন করছে এনডিএ সরকার 2005 সাল থেকে। 2005 থেকে 25, আর এই 26 শুরু হয়েছে, 21 বছর চলছে। তো 20 বছর ধরে এনডিএ সরকার আছে ওখানে। তো ওইখানকার মানুষ পশ্চিমবঙ্গে চাকরি করতে আসে কেন? 20 বছর ধরে ওখানে বিজেপির সরকার, তারপরেও ওখানকার মানুষরা কেন এখানে চাকরি করতে আসে? এর উত্তর গিরিরাজ সিংয়ের কাছে আছে। রোহিঙ্গা কা সরকার বলছে, ঠিক আছে। তার নিজের মাটির লোকেরা এখানে কি করছে? আমার প্রশ্ন এটা। তো তাদের কাছে ম্যাপে থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ কুমারকে এসেছে পশ্চিমবঙ্গটাকে ভারতের ম্যাপ থেকেই আলাদা করে দেওয়ার জন্য, মানুষগুলোকে, এই 10 কোটি বাঙালিকেই ভ্যানিশ করে দেওয়ার জন্য। তো তাদের খুব স্বাভাবিক এটা। সুকান্ত মজুমদার আমাকে 30 মিনিট সময় দিলে মুর্শিদাবাদের লোককে পিটিয়ে ঠিক করে দেবো, তাই বলছে। সুকান্ত মজুমদার কান ঘেঁষে 2024-এ জিতেছে 10,000 ভোটের লাস্ট রাউন্ডে। সুকান্ত মজুমদারের ওখান থেকে যে 7টা বিধানসভা কেন্দ্র আছে বালুরঘাটে, ওইখান থেকে লিড নিতে পারবে? এবার আগে ওটা ভাবুন। মুর্শিদাবাদ আপনি পরে ভাববেন। কান ঘেঁষে আপনার এই মন্ত্রিত্ব থাকতো না, সামান্য কিছু লাস্ট মোমেন্টের অ্যাডজাস্টমেন্টে আপনি জিতেছেন, ঠিক আছে। তাই জন্য সুকান্ত মজুমদারের কথায় শোভা পায় না। বিজেপি আগে নিজের ঘর সামলাক। জগন্নাথ সরকার বলেছে 2026-এ যদি বিজেপি জেতে, তাহলে ভারত বাংলাদেশ বর্ডার উনি খুলে দেবেন এবং সব কিছুকে এক করে দেবেন। এবং ওনাদের আর এক রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গের, তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হলো পাকিস্তানি এজেন্ট। তো আগে উনি নিজের ঘর সামলাক, তারপর উনি মুর্শিদাবাদ নিয়ে ভাববেন। মুর্শিদাবাদ ওনার সিলেবাসের বাইরে। লকেট চ্যাটার্জি বলছেন যে মুখ্যমন্ত্রী এসআইআরটাকে বন্ধ করার জন্য বেলডাঙ্গার ঝামেলা লাগাইছেন। দেখুন, লকেট চ্যাটার্জির জীবনে অনেক দুঃখ। লকেট চ্যাটার্জির জীবনে অনেক দুঃখ। 2019 সালে উনি সাংসদ ছিলেন। ওনার সাংসদ সময় নরেন্দ্র মোদী সিঙ্গুরে আসেননি। সিঙ্গুরটা ওনার এরিয়ার আন্ডারেই আসতো, ঠিক আছে। ওনার সাংসদ সময় সিঙ্গুরে বা হুগলিতে আসেননি, ঠিক আছে। উনি 24-এ হেরে গেছেন। এখন উনি হচ্ছেন শিকড়হীন, ঘুরে বেড়াচ্ছে চারদিকে, ওনার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তো ওনাকে এখন কোনোভাবে এখানে ওখানে মুখ গুজে তাকে বেঁচে থাকতে হচ্ছে, ঠিক আছে। তো উনি অনেক কিছুই বলবেন, ওনার কথার কোনো গুরুত্ব নেই। ওনার কথার বিজেপি কোনো গুরুত্ব দেয় না। বিজেপি ওনাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেই রাখেনি। উনি দেখুন না, বহুদিন উনি চুপচাপ শান্ত ছিলেন, কোনো দেখাই যেত না টিভিতে। আবার ভোট এসছে, নামিয়েছে, ভোটের পর আবার গ্যারেজ করে দেবে। তাই জন্য এটা নিয়ে ভেবে তো লাভ নেই। আগে বিজেপি পার্টি ওনার ওপর কনফিডেন্স দেখাক, তারপরে তো আমরা বাংলার মানুষ দেখাবো। নিজের লোকেরাই কনফিডেন্স দেখায় না।